চলেছি আমরা সিঙ্গালীলার পথে, আর গন্তব্য এবারে সান্দাকফু। কিন্তু সান্দাকফুতে গিয়ে আমরা হয়ে গেলাম ভীষণ অবাক, কারণ সান্দাকফু ছিল পুরো বরফে মোড়া, বরফে ঢাকা সান্দাকফু আমরা দারুণ এনজয় করেছি। কিন্তু হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা যদিও দেখতে পাইনি, তাও এই ধরনের সান্দাকফু কেমন কাটিয়েছি আমরা দেখার জন্য দেখতে হবে এই পুরো ভিডিওটা। চলুন লাইফ ইন এ ট্রাভেল ব্যাগের সাথে আপনাদের দেখাই বরফে ঢাকা সান্দাকফু কেমন লাগে। গত পর্বে আপনারা দেখেছেন আমরা ছিলাম পারমাগুড়ি খাসমহলের দেওরালি রিট্রিটে, আর এবারে দেওরালি রিট্রিট থেকে আমরা পৌঁছে গেছি মানেভঞ্জন। তো আমরা পৌঁছে গেছি মানেভঞ্জন। মানেভঞ্জনের প্রসেসটা চলছে, সমস্ত ডকুমেন্ট জমা করতে হচ্ছে, আধার কার্ড বা ভোটার কার্ড, সেটা জেরক্স নিয়ে আসবেন। জেরক্স না হলে এখানে জেরক্সের দোকান আছে, জেরক্স করিয়ে নেওয়া যাবে। তো আমরা জেরক্স করিয়ে নিয়েছি, বাচ্চাদের কোনো ডকুমেন্ট লাগছে না। আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যদি একটা বড় গ্রুপে আসেন তাহলে কিন্তু ধরুন আপনার 3টে গাড়ি, আমাদের যেমন 3টে গাড়ি, তো 3টে গাড়িতে কীরমভাবে যাবেন, মানে কোন কোন অ্যাডাল্ট যাচ্ছে তাদের সমস্ত ডিটেল সহ ফর্ম ফিল আপ করতে হবে। তো সেই ফর্ম ফিল আপ হবে, ফর্ম ফিল আপে লিখতে হবে আপনার কতজন হেড যাবে বাচ্চা নিয়ে একটা গাড়িতে। ধরুন 5 জন যাচ্ছেন একটা গাড়িতে, তো 5 জন লিখতে হবে 5। তারপর যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে কতজন মেল আর কতজন ফিমেল আর কতজন বাচ্চা যাচ্ছে, এবং তার সাথে যেটা ডিটেল দিতে হবে যে আপনি কদিন ওখানে থাকছেন এবং কোথায় কোথায় থাকছেন। ধরুন আমরা সান্দাকফুতে থাকবো আর টুমলিংয়ে থাকবো, তো সান্দাকফু আর টুমলিং লিখতে হবে। সান্দাকফুতে আপনাদের থাকার যেই লজ, সেই লজের নাম লিখতে হবে। টুমলিংয়ে থাকার যেই লজ, সেই লজের নাম লিখতে হবে। এই সমস্ত ডিটেলস দিতে হবে। তাছাড়া গাড়ির নাম্বার, ড্রাইভারের নাম, ড্রাইভারের ফোন নাম্বার, গাইডের নাম, গাইডের ডিটেল সমস্ত, তো সেটা ড্রাইভাররা টেক কেয়ার করে নেবে যারা আপনাদের নিয়ে উঠবে। আমরা আগে থেকে কথা বলে এসেছিলাম, যার সাথে কথা বলেছিলাম অমরদীপ রায়। অমরদীপের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি, ওর সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন। তো এখান থেকে দুটো অপশন, ল্যান্ড রোভার বা বোলেরো। তো আমরা বোলেরোতেই যাবো, 3টে বোলেরো নিয়েছি। তো আগে থেকে কথা বলে রেখেছিলাম বলে সুবিধা হয়েছে, নাহলে কিন্তু এখানে এসে যদি কথা না বলে আসেন তাহলে বেসিক্যালি এখানে এসে আপনার ল্যান্ড রোভার বা বোলেরো যে কোনো কিছু করতে পারে, এবং সেটা আপনার লাখের ওপরে হবে পুরোপুরি। বোলেরোটা একটু কমফোর্টেবল ল্যান্ড রোভারের থেকে, কিন্তু সমস্তই কিন্তু 4x4 গাড়ি, 4x4 ছাড়া উঠবে না। এটা আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, যেটা আমরা এখান থেকে সান্দাকফু ডাইরেক্ট পৌঁছবো। অনেকটা অল্টিটিউড জ্ঞান, অল্টিটিউড সিকনেসের একটা প্রবল সম্ভাবনা রয়েছে। জানি না শরীর কেমন থাকবে সবার, একটু রিস্কি, তবু করছি। আইডিয়াল হচ্ছে এখান থেকে টুমলিং বা টংলুতে গিয়ে থাকা, অ্যাক্লেমেটাইজ করা, এবং পরের দিন সেখান থেকে ওঠা, সান্দাকফুতে থাকা এবং ফেরা। আমরা ঠিক উল্টোটা করছি, সান্দাকফু উঠছি তারপর টুমলিং, কারণ আমাদের সময়ের কিছুটা প্রবলেম রয়েছে, সেই জন্য আমরা এরকম করছি। তো যাই হোক, দেখা যাক কেমন হয়। তো প্রসেসটা বললাম, ফর্ম ফিল আপের প্রসেসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জন্য আগে থেকে একটু প্ল্যান করে নিলে সুবিধা হয় যে কে কোন গাড়িতে যাবে এক্স্যাক্টলি তার জেরক্সগুলো সেই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে, করে কাউন্টারে জমা করতে, এই পাশে কাউন্টার আছে, কাউন্টারে জমা করতে হবে, এবং সেই কাউন্টারে সমস্ত ডকুমেন্টেশন হবে, ভেরিফাই করবে এখানে কাউন্টারে যিনি বসে আছেন। তারপরে কিন্তু পারমিট, এটা বেসিক্যালি পারমিট করানোর জন্য, তো পারমিট করিয়ে উঠতে হবে। কারণ পুরো জায়গাটা কিন্তু সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের মধ্যে। সো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। আমরা এখন মানেভঞ্জন থেকে বোলেরো করে উঠছি স্ট্রেট সান্দাকফু। তো এখন যা শুনলাম, আগে গৈরিবাস অব্দি রাস্তা ভালো ছিল, তারপর গৈরিবাসের পাশ থেকে জাস্ট রাস্তাই ছিল না, খুব বাজে রাস্তা ছিল। কিন্তু এখন রাস্তাটা কি কালীপুকুরি অব্দি ভালো, উইচ ইজ আ গুড থিং। তবে রাস্তা কিন্তু পুরো চড়াই, পুরোটাই ওপরে উঠবে, কারণ হাইট গেন করবে, সাবস্ট্যান্সিয়াল হাইট গেন করবে, যেটা বলছিলাম আগেই। মানেভঞ্জন থেকে বেরিয়ে আমরা গন্তব্যের দিকে এগোতে থাকলাম, আর আমাদের প্রথম স্টপ ছিল চিত্রে। চিত্রেতে উঠে এত সুন্দর লাগলো যে আমরা না দাঁড়িয়ে পারলাম না, কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে চারদিকটা এনজয় করতে থাকলাম। আমরা এসে গেছি এখন চিত্রে। চিত্রে তো সান্দাকফু যাওয়ার আগে
প্রথম স্টপ বলা যেতে পারে সান্দাকফু যাওয়ার পথে। এরপরে পড়বে মেঘমা, তারপর টংলু, তারপর টুমলিং, পরপর সুন্দর সুন্দর জায়গা, প্রত্যেকটা জায়গায় এক্সবার্কার এক। যাই হোক, এটা ফার্স্ট স্টপ, আমরা এখানে দাঁড়িয়েছি। সুন্দর আছে, ব্রাইট সানি ওয়েদার, যদিও অল্প অল্প আকাশে কালো মেঘ আছে। দেখা যাক সান্দাকফুতে গিয়ে কি হয়, হোপফুলি ফিঙ্গার্স ক্রস। তো আমরা এক্ষুনি টংলু ক্রস করলাম। টংলুতে থাকতে হলে কিন্তু জিটিএ হাটে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে জিটিএ হাট, সেই জিটিএ হাটে কিন্তু থাকতে পারেন, একটা ভালো অ্যাকোমোডেশন। আর টংলুতে অনেকে এসে থাকে, চেকিং করেও আসে, আবার গাড়িতে করেও আসে। তো টংলু একটা থাকার অপশন নেই। জাস্ট টংলু ক্রস করলাম, খুব সুন্দর জায়গা, কাঞ্চনজঙ্ঘা সুন্দর ভিউ পাওয়া যায়, আকাশ পরিষ্কার থাকলে অবশ্যই। ওয়েদারটা খুব খারাপ হয়ে যাচ্ছে এখন, ওয়েদারটা একদমই ভালো নেই। ওয়েদারটা চারপাশে মেঘ, আর ঠান্ডাটাও বেশ ভালো মারছে। দেখতে দেখতে আমরা টংলু ক্রস করে টুমলিংও ক্রস করে গেলাম, আর তারপর রোড সাইড একটা দোকানে গরম ধোঁয়া ওঠা মোমো খেয়ে আবার রওনা দিলাম সান্দাকফুর দিকে। এরপর আমরা পড়লাম গৈরিবাসের রাস্তায়। গৈরিবাসের রাস্তা কিন্তু এখন আগের থেকে অনেকটাই ভালো হয়ে গেছে। আর গৈরিবাস ক্রস করে আমরা পড়লাম কালীপুকরি বা কালপুকরি। এখানে রয়েছে কালপুকরি লেক। এই লেকের সৌন্দর্য কিন্তু ভীষণ সুন্দর। অবশ্য এই লেক লোকাল স্থানীয়দের কাছে কিন্তু ভীষণ পবিত্র, তাই এখানে এসে অনেকেই পুজো করেন। কালীপুকরি পৌঁছে আমরা দেখলাম পুরো আমরা মেঘের ভেতর পৌঁছে গেছি, আর তারপরেই রাস্তায় আস্তে আস্তে বরফ দেখা দিতে থাকলো। সান্দাকফু একদম বরফের মধ্যে রয়েছি, ঠান্ডা কনকনে হাওয়া দিচ্ছে, চারদিকে বরফ আর বরফ। এই যে এখানে এত এত বরফ, কিন্তু যেটা একটু ডিপ্রেসিং, এই ওয়েদারে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে বলে মনে হচ্ছে না। দেখা যাক, তাও ফিঙ্গার্স ক্রস, কালকে সকালে যদি একটু দেখা যায়, এই ওয়েদার যদি আজকে ভালো হয়ে যায়। আর অ্যাজ ইউজুয়াল আমরা আবার চলে এসেছি শেরপা চ্যালেটে। গতবারও আমরা শেরপা চ্যালেটে এসেছিলাম। যাই হোক, এবার আমরা যাচ্ছি লাঞ্চ করতে। এখন অনেক দেরি হয়ে গেছে, গরম গরম খাবো এগ চাউমিন আর সসেজ ফ্রাই। এবারে আমাদের থাকা শেরপা চ্যালেটে। শেরপা চ্যালেটের কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্স থেকে আপনারা পেয়ে যাবেন। এখানে ডাবল বেডরুমের চার্জেস শুরু হয় ৩,৫০০ টাকা থেকে, তাতে ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকে। চাউমিনটা দারুণ খেতে, চিলি সস দিয়ে বেশ একটা স্পাইসি ব্যাপার। এই ঠান্ডার জন্য একদম আইডিয়াল, বেশ সুন্দর। ডিমও যথেষ্ট দিয়েছে, ভেজিও দিয়েছে, বেশ ভালো লাগছে খেতে। দুপুরের লাঞ্চ সেরে আমরা চলে গেলাম বাইরে বরফের সাথে খেলতে। এত বরফ এর আগে অনেক বাচ্চাই দেখেনি, তাই বরফ দেখে বাচ্চারা ভীষণ এনজয় করেছিল। বরফের মধ্যে হুটোপুটি, মোটামুটি আমরাও বড়রা ভীষণ এনজয় করেছিলাম এই বরফে ঢাকা সান্দাকফু।
সন্ধেবেলা আমরা গেছিলাম পাশে সানরাইজ হোটেলে। এবার বলি, সান্দাকফুতে ভালোভাবে যদি থাকতে চান তাহলে সানরাইজ হোটেল আর শেরপা চ্যালেট এই দুটোই অপশন কিন্তু আছে। সানরাইজ হোটেলে আমাদের বড় গ্রুপের বুকিং আমরা পাইনি, তাই এবারে ছিলাম আমরা শেরপা চ্যালেটে। তবে সান্দাকফুতে গেলে অনেকেই কিন্তু সানরাইজ হোটেলে থাকা প্রেফার করেন। তার কারণ সানরাইজ হোটেলের নিচেই রয়েছে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট, সেখানে গিয়ে অনেকেই খাওয়া দাওয়া, ড্রিঙ্কস এবং এনজয় করতে পারেন। সাম্প্রতিককালে আমরা অনেককেই দেখছি সান্দাকফুতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন বা শরীর বেশ খারাপ হয়ে যাচ্ছে। তার একটাই কারণ কিন্তু সান্দাকফুয়ের উচ্চতা। ভুলে গেলে চলবে না, সান্দাকফুয়ের উচ্চতা হলো 11,929 ফিট। তাই এই উচ্চতায় গিয়ে আপনাকে কিন্তু বেশ শরীরের দিকে নজর রাখতে হবে। অযথা লাফালাফি বা দৌড়াদৌড়ি করা কিন্তু একদমই বাঞ্ছনীয় নয়। তাই সান্দাকফুতে গিয়ে যেমন এনজয় করবেন, তেমন নিজের শরীরের খেয়ালটা কিন্তু রাখা ভীষণ জরুরি। আমরা যেহেতু অনেক বাচ্চাদের নিয়ে ট্রাভেল করেছিলাম, তাই আমাদের বিশেষ লক্ষ্য ছিল বাচ্চাদের খাওয়া দাওয়া, গরম পোশাক আর সাথে রুম হিটারের ব্যবস্থা নেওয়া। শেরপা চ্যালেটে কিন্তু রুম হিটারের জন্য এক্সট্রা চার্জেস আমাদের লেগেছিল। সন্ধে বাড়তে বাড়তেই আবার স্নোফল হওয়া শুরু হয়ে গেছিল, তাই আমরা জলদি ফিরে গেছিলাম শেরপা চ্যালেটে। আর রাতে রুমেই রুটি আর চিকেন খেয়ে নিয়ে শুয়ে পড়েছিলাম সব বাচ্চাদের নিয়ে। গুড মর্নিং ফ্রম সান্দাকফু। সান্দাকফুতে এসে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, খুব ডিসঅ্যাপয়েন্টিং, সত্যি ডিসঅ্যাপয়েন্টেড। এবং রাত্রিবেলা প্রচণ্ড ঠান্ডা ছিল। আর সবথেকে বড় কথা হচ্ছে সবারই শরীরটা একটু ডাউন, মাথাটা ধরে রয়েছে। আমারও প্রচণ্ড মাথা ব্যথা করছে সামাও। তো সকালবেলা বাইরে এসে দেখলাম আমাদের শেরপা চ্যালেটের একটা ছোট ছাদ মতো আছে, ওখানে এসে দেখছি রোদ্দুর একটু উঠেছে, সূর্য দেখা দিয়েছে। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে যে যেদিকে কাঞ্চনজঙ্ঘা, মানে ঠিক আমার পেছন দিকটা, ওদিকটা কিন্তু এখনও মেঘে ঢাকা পুরোপুরি। কালকের থেকে একটু ক্লিয়ার হয়েছে, মানে রাস্তাঘাট কালকে যেমন একদম মেঘে ঢাকা ছিল, দেখাই যাচ্ছিল না, তার থেকে একটু ক্লিয়ার হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সেই ক্লিয়ারটা হয়নি যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। তো যেটা বললাম, যারা আগের বারে ভিডিও দেখোনি, কাঞ্চনজঙ্ঘা দেখতে চাও সান্দাকফু থেকে কেমন লাগে, উপরে আই বাটনে লিঙ্কটা দেওয়া রইলো, গিয়ে দেখে নিতে পারো। ওখানে কিন্তু ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখা, ঝকঝকে সান্দাকফু রোদ্দুরে দেখতে পাবে। আর এটা হচ্ছে অন্যরকম সান্দাকফু, বরফে ঢাকা সান্দাকফু, সেটাও একটা প্রাপ্তি অবশ্য। তো যাই হোক, বরফটা না থাকলে হয়তো আরও ডিসঅ্যাপয়েন্টেড হতাম। বরফটা আছে বলে খানিকটা মজা হয়েছে, বাচ্চারা খুব মজা করেছে কাল। রুমের জানলা দিয়ে বসে দেখলাম বাইরে ইয়াক বেরিয়েছে সান্দাকফুতে মর্নিং ওয়াক করতে। শেরপা চ্যালেটের ডাইনিং রুমে নিচে এসে দেখি রেডি হয়ে আছে গরম গরম চা। নিয়ে নিলাম 1 কাপ চা, তবে নিমেষেই হয়ে যাচ্ছিল ঠান্ডা। ঠান্ডাটা চরম, রোদ একটু একটু উঠছে, মেঘের ফাঁক দিয়ে একটু একটু দেখা যাচ্ছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, এটাই দুঃখ রয়ে গেল। গতবার আমরা যা ওয়েদার পেয়েছিলাম, গতবারও বরফ পেয়েছিলাম, হ্যাঁ এত বরফ পাইনি, তো গতবার একটা অসাধারণ মানে ভিউ পেয়েছিলাম, সেটা এবারে মিস হয়ে গেল। সেই আর কি, সবসময় তো আর লাকি হওয়া যায় না। যাই হোক, বাট তাও বাচ্চারা এনজয় করেছে এই বরফের মধ্যে, সেইটাই একটা ভালো ব্যাপার। বাট কাঞ্চনজঙ্ঘা দেখা গেলে আরও ভালো লাগতো। নিচে এখন চা পাওয়া যাচ্ছে, মিল্ক টি আর লিকার টি, সবাই যে যার মতো গিয়ে চাটা নিয়ে নিচ্ছে। ব্রেকফাস্টে ব্রেড অমলেট আর সাথে ম্যাগি আছে, যে যেটা খাবে খেয়ে দিয়ে নিয়ে আমরা তারপর এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাবো। ব্যাস, একদিনের জন্য সান্দাকফু হয়ে গেল। ব্রেকফাস্টে চলে এসেছে ব্রেড, 3টে ব্রেড, বাটার দেওয়া আর ম্যাগি, আর অমলেট আছে আর ম্যাগি, যারা ম্যাগি খাবে ম্যাগি, আর যারা ব্রেড অমলেট খাবে তার ব্রেড অমলেট। সবাইকে ডাকো। হ্যাঁ, তাহলে খেয়ে নাও।
ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা সান্দাকফুর আশেপাশটা একটু ঘুরে বেড়াতে লাগলাম। সূর্যের আলো তখনও কিন্তু কড়া হয়নি, তাও দেখলাম আশেপাশে কিন্তু ইয়াকরা বসে পড়েছে, ভেবেছে রোদ পোয়াবে, কিন্তু রোদের দেখা তো প্রায় নেই। আর দুঃখের বিষয় কাঞ্চনজঙ্ঘার দিকটা পুরো ঘোলাটে হয়েছিল। তবে তাও এই বরফে ঢাকা সান্দাকফু কিন্তু ঘুরতে মন্দ লাগছিল না। আকাশে যদিও মেঘলা, তাও তারপরে একটু একটু আকাশ আস্তে আস্তে ক্লিয়ার হলো। এরপর বাচ্চারা চলে গেল বরফের স্নোম্যান বানাতে। আর স্নোম্যান বানিয়ে বাচ্চারা ভীষণ ভীষণ মজা পেয়েছিল। আমাদের সান্দাকফুর ট্রিপ এই অবধি। এরপর আমরা ফিরে চললাম আমাদের নেক্সট গন্তব্য টুমলিংয়ের দিকে। কেমন দেখলেন আমাদের এই বরফে ঢাকা সান্দাকফুর রূপ? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আমাদের নেক্সট গন্তব্য টুমলিংয়ের ভিডিওতে।